2024 প্রিলিমিনারি এক্সাম WBCS এর কমপ্লিট হয়ে গেল 14ই জুন 2026-এ। এরপর 2025 এবং 2026-এর পরীক্ষার অপেক্ষা, এবং যেহেতু নতুন সরকার এসেছে এবং একের পর এক আমাদের ভ্যাকেন্সির ঘোষণা হচ্ছে এবং তারা স্বচ্ছভাবে ক্ল্যারিটির সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে ভেবেছেন, তো তার জন্য আমরা ধরতেই পারি বা এটুকু আমরা কনফার্ম যে আমাদের WBCS এর পরীক্ষাও এবার এই বছর থেকে নিয়মিতভাবে হতে চলেছে। যেহেতু পেন্ডিং পরীক্ষা ছিল, সেটাকে কমপ্লিট করে নতুন পরীক্ষার যে আপডেট সেটা আসতে একটু হয়তো টাইম লাগবে এই বছরটা, কিন্তু পরীক্ষা আমাদের হবে। আর তার জন্যই আমাদের এখন থেকে পুরো WBCS এর প্রিপারেশনের রোড ম্যাপটা খুব ভালো করে জেনে নিতে হবে। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিটেশন কি আছে, সিলেবাস কি আছে। কারণ WBCS কোনো একদিনের পরীক্ষা নয়, বা কোনো 1 মাস 2 মাস 3 মাসের প্রিপারেশনে এই পরীক্ষাকে ক্র্যাক করা সম্ভব হয় না। এই পরীক্ষা ক্র্যাক করতে গেলে একটা সুনিশ্চিত এবং একদম পরিকল্পিত একটা রুটিন মেনটেন করে পড়াশোনা আমাদের করতে হয় অন্তত 1 বছর। তারপরেই কিন্তু আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যে না, এবার আমার কাছে প্রিলিমসের এক্সাম হোক, আমি কিন্তু এবারে ক্র্যাক করে ফেলতে পারবো। তো আজকে আমি এই পুরো রোড ম্যাপটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ এই রোড ম্যাপ পরীক্ষার আগে আগে বললে তোমরা কোনোভাবেই সেটাকে মেনটেন করতে পারবে না। এই রোড ম্যাপ তোমাকে জানতে হবে অন্তত 2025-এর প্রিলিমস পরীক্ষার আগের 8-9 মাস আগে। তবে গিয়ে তোমরা সেই মতো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা যদি সামলে নিতে পারো, যারা বিগিনার আছো তারা এক চান্সেই কিন্তু WBCS প্রিলিমস ক্র্যাক করতে পারবে। আমার চেনা পরিচিত অনেকেই আছে যারা কিন্তু এক চান্সে প্রিলিমসটা অন্তত ক্র্যাক করতে পেরেছে। তো আজকে আমি সেই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। তো ওয়েলকাম টু দ্য সেশন, ওয়েলকাম টু BCS টপার চ্যানেল, এবং আমি রয়েছি তোমাদের সাথে GKGS মেন্টর অয়ন্তিকা ম্যাম। চলো শুরু করছি আজকের এই স্পেশাল সেশনটা, যেখানে আমি তোমাদের পুরো WBCS এর যে আমাদের স্ট্র্যাটেজি রয়েছে, রোডম্যাপ রয়েছে, সিলেবাস রয়েছে, ডিটেলে আলোচনা করে দিই। তাহলে যারা একদম বিগিনার আছো, যারা সবে সবে শুরু করছো, WBCS এর স্বপ্ন দেখছো, তারা কিন্তু এই রোডম্যাপ ধরে নিজেদের জার্নিটাকে শুরু করতে পারো। তো ফার্স্টেই চলে আসো যে এখানে আমাদের কতগুলো পোস্টে পরীক্ষা হয় বা কতগুলো পোস্টে নিয়োগ হয় সেটা জেনে রাখো। দেখো 4টে পোস্ট আমাদের আছে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C অ্যান্ড গ্রুপ D। গ্রুপ A পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ লেভেলের জন্য, অর্থাৎ এখানে যদি তুমি চাকরি পাও তাহলে তুমি BDO পদে চাকরি পাবে, অর্থাৎ প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিক হিসেবে তুমি চাকরি পাবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার। দেন গ্রুপ বি হচ্ছে পুলিশদের জন্য, সম্পূর্ণভাবে পুলিশদের জন্য। এবার এই গ্রুপ বি এর অ্যাসপিরেন্ট অনেক কম হয়, যেহেতু এটা পুরোপুরি পুলিশদের জন্য। তো পুলিশের অ্যাসপিরেন্ট যারা আছো তারা কিন্তু এই গ্রুপ বি এর পুলিশ সার্ভিসটাতে তোমরা যেতে পারো, যেখানে ডিএসপি পদে তুমি কিন্তু আসীন হতে পারো, মানে ডিএসপি পদে তোমার নিয়োগ হতে পারে। দেন গ্রুপ সি, যেখানে জয়েন্ট বিডিও এবং অন্যান্য কাজকর্মগুলো তোমাকে সামলাতে হবে, লাইক প্রশাসনিক সহায়তা এবং ল্যান্ড রেভিনিউ অফিসার যেরকম হয়, তো সেই ভূমি রাজস্ব ব্যবস্থা এগুলোর যে আধিকারিক পদে থাকেন সেই অফিসার লেভেলে তোমার চাকরি হবে। গ্রুপ ডি হচ্ছে ইন্সপেক্টর লেভেল, সমবায় এবং পঞ্চায়েত উন্নয়ন যে সমিতি রয়েছে সেই সমস্ত জায়গার অফিসার লেভেলে তোমার চাকরি হচ্ছে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের অফিসার র্যাঙ্কেই চাকরি এবং উচ্চপদস্থ অফিসার। বাট গ্রুপ এ যেটার জন্য সবার স্বপ্ন থাকে, সবার টার্গেট থাকে, সেটা হচ্ছে এই গ্রুপ এ, যারা গ্যাজেটেড অফিসার হয়ে থাকেন। ঠিক আছে, তো এটার জন্যই মূলত সবাই কিন্তু লড়াই করে এবং সব থেকে বেশি কম্পিটিশন এই পোস্টটার জন্য। নেক্সট আমি যদি চলে আসি যে আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তোমরা যারা স্নাতক ডিগ্রি পাশ করে আছো, কোনো ম্যাটার করে না অনার্স নিয়েছিলে নাকি পাস গ্রাজুয়েশন করেছো, কোনো ম্যাটার করে না যে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, হ্যাঁ তোমাকে পাস করতে হবে, তার সার্টিফিকেট দেখাতে হবে, তাহলেই কিন্তু হবে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো যে আরও গভর্নমেন্ট সার্টিফাইড বিশ্ববিদ্যালয় রয়েছে, সেরকম একটা বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সার্টিফিকেটটা দেখাতে হবে যে তুমি গ্র্যাজুয়েট। ঠিক আছে, তো সেটা তোমার লাগবে। এছাড়া গ্রুপ এ
গ্রুপ বি, গ্রুপ সি এবং ডি প্রত্যেকের জন্যই সেম তোমার কোয়ালিফিকেশন লাগে, গ্র্যাজুয়েশন পাস হোক বা অনার্স। ওকে, ভাষাগত দক্ষতার ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে বাংলা ভাষায় তোমায় লিখতে, পড়তে, কথা বলতে জানতেই হবে যদি তুমি বাঙালি হও, যদি তুমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করো। বাকি যাদের মাতৃভাষা ধরো নেপালি, যারা আমাদের নর্থ বেঙ্গলের মানুষজন, তাদের ক্ষেত্রে এই বাংলা ভাষাটাকে ম্যান্ডেটারি করা হয়নি, তাদের কিন্তু তাদের যে মাতৃভাষা সেটাতে তাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আর বয়সের যোগ্যতার কথা যদি বলি তাহলে গ্রুপ এর জন্য 41 বছর, গ্র্যাজুয়েশন পাশ করা মানে অন্তত তোমাকে 21 বছর বয়স হতে হবে, তাহলে আমি 21 থেকে 41 এরকম একটা লিমিটেশন দেখতে পারি। গ্রুপ বির ক্ষেত্রে 44 বছর পর্যন্ত এবং গ্রুপ সিডির থেকে 45 বছর পর্যন্ত। এটা কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য। তুমি যদি এসসি এসটি হও তাহলে তোমার 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, এর সঙ্গে আরো 5 অ্যাড করে নেবে। তুমি যদি ওবিসি ক্যাটাগরিতে বিলং করো তাহলে তোমার জন্য আরো 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। তো এগুলোর সঙ্গে আবারও 3 অ্যাড করে নেবে, হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের কারা আমরা এই পরীক্ষার জন্য বসতে পারবো, কারা এলিজিবল আমরা এই পরীক্ষার জন্য, সেটা আমি পুরোটা জানিয়ে দিলাম। এবার চলে আসো কিভাবে আমাদের এক্সাম প্যাটার্নটা হবে বা কতগুলো ধাপে এই সিলেকশনটা আমাদের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে প্রিলিমস এক্সাম, যেটা কিন্তু পুরোপুরি স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ এখানের নাম্বার তোমাদের পরের পরীক্ষাগুলোতে যোগ হবে না, জাস্ট তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে, যে কাট অফটা থাকবে সেটাকে ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট। তো এটা ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে তোমার হবে হচ্ছে মেন্সের পরীক্ষা। এই পরীক্ষাটা কিন্তু মেজর একটা পরীক্ষা, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এই মেন্স, যেখানেই কিন্তু অনেক মানুষজন স্লিপ খেয়ে যায়। তো এই মেন্সের পরীক্ষাটাই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি ধরা যেতে পারে। তারপরে তোমার পরীক্ষা হবে তৃতীয় ধাপে, যেটা সেটা পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্ট এবং মেন্সের পরীক্ষা, এই দুটো মার্কসকে যোগ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, চলো এবার আমরা জেনে নিই যে প্রথম ধাপে যে আমাদের প্রিলিমসের এক্সাম হবে সেখানে আমাদের কতগুলো প্রশ্ন থাকবে। 200টা প্রশ্ন থাকবে, 200 নম্বর থাকবে, সময় থাকবে তোমার 2.5 ঘন্টা এবং তার সাথে তোমার অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, সেখানে তোমাকে গোল গোল করে সঠিক উত্তরটাকে মার্ক করতে হবে। এইটা হচ্ছে প্রিলিমস এক্সাম হয়। ঠিক আছে, যারা প্রিলিমস দিয়ে এসেছো তারা তো জানোই, যারা নতুন তাদের জন্য আমি বলে দিলাম 20টা প্রশ্ন, 200টা প্রশ্ন, 200 নাম্বার, অবজেক্টিভ টাইপ প্রশ্ন, কিন্তু এতে তোমার নেগেটিভ মার্কিং থাকছে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর কাটা হবে। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র মেন্স পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, শুধুমাত্র এটা স্ক্রিনিং টেস্ট। নেক্সট আমরা যদি চলে আসি আমাদের প্রিলিমিনারি সিলেবাসটা কি এবার তো জানতে হবে। সিলেবাসের কথা যদি আমি বলি, আমাদের টোটাল 8টা সেগমেন্টে পরীক্ষা হয়, মানে 8টা ভাগ থাকবে টোটাল সিলেবাসটাকে যদি আমি ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগে 25 নাম্বার করে থাকবে। এই হচ্ছে টোটাল বিষয়, 25 8 200। তো এই 200 নাম্বারের পরীক্ষা আমাদের হবে। যদি ইংলিশ বলি সেখানেও 25 নাম্বার, জেনারেল এবিলিটি বা রিজনিং যেটা সেখানেও তোমার 25 নাম্বার, ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেখানেও 25 নাম্বার, ইন্ডিয়ান পলিটি ইকোনমি 25 নাম্বার, আচ্ছা জেনারেল সায়েন্স থেকে 25, কারেন্ট ইভেন্ট থেকে 25, হিস্ট্রি থেকে 25 এবং জিওগ্রাফি থেকে 25। এক্ষেত্রে বলে দিই, যদি তুমি হিস্ট্রির পার্সেন্টেজটা দেখো এখানে তোমার স্বাধীনতা সংগ্রাম বা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে পড়তে হচ্ছে, আবার কিন্তু এখানে অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভেলটাকে মিলিয়ে 25 নাম্বার আসছে, অর্থাৎ ইতিহাসের যে ওয়েটেজ সেটা কিন্তু এই পরীক্ষায় সব থেকে বেশি ওয়েটেজ কিন্তু ইতিহাসের, যেখানে 25 25 50 নাম্বার অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল এবং আমাদের ন্যাশনাল মুভমেন্টকে ঘিরে রয়েছে। সেকেন্ড ইম্পর্টেন্স আমরা কাকে দেব বলতো? সেকেন্ড ইম্পর্টেন্স দেব হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকে। কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে অবভিয়াসলি আমাদের জিকেও কিন্তু থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে, এবং
এই বছর মানে 2026-এর যে পরীক্ষাটা হয়ে গেল 2024-এর প্রিলিমস, সেখানে দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জিওপলিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কোন দেশের সাথে কোন দেশের কি যুদ্ধ বাজছে, কি পলিসি তারা নিচ্ছে, তো এই জিওপলিটিক্স থেকে কিন্তু প্রচুর বিষয় নিয়ে প্রশ্ন করেছে। তার মানে এইটার সাথে আমাদের জিওগ্রাফিটাও কানেক্টেড হয়ে যাচ্ছে। জিওগ্রাফি মানে কিন্তু শুধু ভারতের জিওগ্রাফি নয়, ওয়ার্ল্ড জিওগ্রাফি, এবং তার সাথে সাথে অবভিয়াসলি কানেক্টেড হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি। তো এই জায়গাটা আমাদের মারাত্মক একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাট পোর্শন থেকে আমাদের এই ইন্ডিয়ান পলিটি, ইকোনমি আর জিওগ্রাফি এখানটা খুব ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে অবশ্যই জেনারেল সায়েন্সের সঙ্গে সঙ্গে নতুন যে সমস্ত সায়েন্স টেকনোলজি রিলেটেড আমাদের বলতে পারো নতুন নতুন যে সমস্ত ফিচার্স আসছে, আপডেট আসছে, এআই রিলেটেড কোনো আপডেট আসছে, এগুলোও কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের একটা পার্ট হিসেবে চলে আসছে। এছাড়া একদম স্ট্যাটিক লেভেল থেকেও প্রশ্ন আসে, ফিজিক্সের অঙ্ক থেকে কোয়েশ্চেন দিতে পারে, কেমিস্ট্রির পিরিয়ডিক টেবল থেকে প্রশ্ন দিতে পারে, এগুলোর থেকে আমাদের কোয়েশ্চেন অ্যারাইজ করে থাকে। আর রিজনিং, ইংলিশ তো রয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা যদি চলে আসি পরেরটায়, মেন্সের পরীক্ষা যেটা খুব ভাইটাল। প্রিলিমস থেকে যারা কাট অফ ক্লিয়ার করলো তাদেরকে নিয়ে মেন্সে চলে আসা হলো। এক্ষেত্রে বলে দিই, জেনারেল, SC ST আর ওবিসি এদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফ হয়, ঠিক আছে? জেনারেলদের কাট অফ সব থেকে বেশি হয়, তারপরে ওবিসি, তারপর SC ST, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাট অফ হয়ে থাকে। আচ্ছা, মেন্স পরীক্ষা যেখানে প্রত্যেকটা পেপার 200 নাম্বারের করে হবে, মানে আমাদের দুটো ভাগে আমরা মেন্স পরীক্ষাটাকে দেব। একটা হচ্ছে আমাদের আবশ্যিক পেপার, মানে যেখানে আমি গ্রুপ A, B বা C, D যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করি না কেন, আমাকে এই আবশ্যিক পেপারের পরীক্ষা দিতেই হবে। আরেকটা পেপার হচ্ছে অপশনাল পেপার, সেটা শুধুমাত্র যারা গ্রুপ A এবং গ্রুপ B এর জন্য বসবে তাদের জন্যই থাকবে এই অপশনাল পেপারটা। বাকি আমরা প্রত্যেকেই কিন্তু এই 6টা আবশ্যিক পেপারের পরীক্ষা দেব, ঠিক আছে? তো এই যে 6টা আবশ্যিক পেপার থাকছে, সেখানে 4টে পেপারের MCQ আমাদের OMR শিটেই পরীক্ষা দিতে হবে। অবজেক্টিভ লেভেলের প্রশ্ন আসবে। কি কি থাকবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। 2টো পেপার ডেসক্রিপটিভ হবে। এক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা এতক্ষণ ধরে সেশনটাকে দেখছো, ভিডিওটা দেখছো, যারা নতুন দেখছো, তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও যে ম্যাম আমি আজকে প্রথম এই ভিডিওটা দেখছি, এবং দেখে তোমরা কতটা ইনফ্লুয়েন্সড হচ্ছ বা কতটা তোমার ভালো লাগছে, পরিষ্কার বুঝতে পারছো নাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। এবং এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাই চলে আসো, দেখতে পাবে যে আমার কিন্তু এরকম জিকে জিএস এর ওপরে প্র্যাকটিস সেশন যাচ্ছে তোমাদের জন্য। এর পুরো প্লে লিস্টও করে দেওয়া আছে, আমি সেই প্লে লিস্ট আমার সাথে গ্রুপে জয়েন থাকলে অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তারা কিন্তু অবশ্যই এই যে পিএসসি মিসলেনিয়াস এবং WBCS, মেনলি WBCS এর যে নতুন এক্সাম প্যাটার্ন এসেছে, নতুন রকমের প্রশ্ন আসছে, তার উপর ভিত্তি করে জিকেজিএস এর ওয়েটেজটা তোমরা দেখেই নিলে। তো ওই পুরো জিকেজিএস এর উপরে আমি কিন্তু প্র্যাকটিস সেট করাচ্ছি। তো এই ক্লাসগুলো কেউ মিস করো না। কবে কবে থাকছে ক্লাস? সোমবার আর মঙ্গলবার দুপুর 3টে থেকে আমার এই ক্লাস হয়, সেই ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না। পুরোপুরি ফ্রি ক্লাস, এটা বক্তব্য হচ্ছিল সেখানে। এবং অবশ্যই দেখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের এই যে আবশ্যিক পেপারটা হবে, সেখানে কি কি ভাগে পরীক্ষা হবে সেটা আমি এক্ষুনি বলে দিই। তার সাথে যে কোনো একটা অপশনাল পেপারের পরীক্ষা তোমাদের হবে, শুধুমাত্র যারা গ্রুপ A এবং গ্রুপ B এর জন্য পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্যই শুধুমাত্র এই অপশনাল পেপারটা। নেক্সট আমি তোমাদেরকে বলে দিই যে পেপার 1-এ আমাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। যারা বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানো, যারা বাঙালি মানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তারা কিন্তু অবশ্যই বাংলা ভাষায় আমাদের একটা টেস্ট হবে, সেটা আমাদের অ্যাটেন্ড করতে হবে, যেটা ডেসক্রিপটিভ পেপার, যেখানে লেটার রাইটিং থাকবে, প্রতিবেদন রচনা থাকবে, সেখানে একটা যে কোনো বিষয়ের ওপর আমাদেরকে মানে রচনা লিখতে হবে, এবং তার সাথে ট্রান্সলেশন থাকবে, ইংলিশে একটা টেক্সট থাকবে, সেটাকে আমাকে বাংলায় অনুবাদ করতে হবে। তো এরকম টাইপের একটা পেপারের পরীক্ষা আমাদের দিতে হচ্ছে। নেক্সট যে পেপারটা দিতে হবে সেটা হচ্ছে ইংরেজি, যেখানেও ডেসক্রিপটিভ থাকবে এবং লেটার রাইটিং, প্রেসি, ট্রান্সলেশন, কম্পোজিশন এগুলো থাকলো। আর দুটো পেপার থাকবে
যেগুলো, একটা হলো GS1 পেপার, যেখানে আমাদের পুরো জিএস পার্টটার ওপরে অবজেক্টিভ টাইপ প্রশ্নের পরীক্ষা দিতে হবে, এবং GS2 পেপার যেটা, সেখানে হচ্ছে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা রয়েছে সেটার ওপরে পুরো ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা দিতে হবে। তো এই হলো টোটাল 4টে পেপার যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে আবশ্যিক পেপারের মধ্যে। আর দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে পলিটি ইকোনমির ওপরে একটা পেপার থাকবে, তার সাথে সাথে আরেকটা পেপার থাকবে অঙ্ক এবং রিজনিং এর ওপরে। এগুলোও কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে। ওই যে বললাম টোটাল 6টা পেপার আমাদের আবশ্যিক পেপার, তো সেটার কিন্তু এইভাবে ডিভিশন করে দেওয়া হলো। নেক্সট আমি যদি বলি, তাহলে এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপারের অনেকগুলো চয়েস থাকে, তোমরা যে কোনো অপশনাল পেপার চুজ করতে পারো, কিচ্ছু ম্যাটার করে না। তুমি যদি ধরে নাও তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু তোমার মনে হলো যে তুমি ইতিহাসে কমফোর্টেবল, তাহলে তুমি ইতিহাস অপশনাল পেপার নিতে পারো। তুমি হয়তো ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো, তোমার মনে হলো যে না আমি জিওগ্রাফিতে কমফোর্টেবল, তো তুমি জিওগ্রাফি নিয়ে অপশনাল পেপার নিতে পারো, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে? আচ্ছা, তো হিউম্যানিটিজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই সমস্ত বিষয়গুলোকে তোমরা নিতে পারো। বিজ্ঞানের মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, জুওলজি, এই গুলোর যে কোনো একটা বিষয়কে তোমরা অপশনাল পেপার নিতে পারো। সাহিত্যের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, সাঁওতালি, হিন্দি, উর্দু, কম্পারেটিভ স্টাডি, এগুলো রয়েছে। আর যদি তুমি কোনো প্রফেশনাল অপশনাল পেপার নাও, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স, অ্যাকাউন্টেন্সি, মেডিকেল সায়েন্স, আইন, অর্থাৎ অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছো কিন্তু তারপরে তারা WBCS এর জন্য পড়াশোনা করতে চাইছো, তো তারা চাইলে এগুলো অনায়াসেই নিতে পারে। তো এই হলো টোটাল বিষয়। আমি আবারও বলে দিই, শুধুমাত্র গ্রুপ A এবং B এর জন্যই কিন্তু এই অপশনাল পেপারের পরীক্ষা, বাকি অপশনাল পেপার তোমাদের লাগছে না। তো এখানেও 200+200 মানে টোটাল 400 নাম্বারের অপশনাল পেপারের পরীক্ষা তোমাদের হবে, এবং সেটাও কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ। এইবার আমরা দেখে নিই যে আমাদের কোন কোন সাবজেক্টের কতটা ওয়েটেজ রয়েছে। যদি এটা আমাদের WBCS এর পরীক্ষার মাপকাঠি হয়, তো আমরা একটু মানে মিডিয়াম রেঞ্জ আমরা দেখতে পাবো। পাটিগণিতের ওয়েটেজ আছে, খুব বেশি ওয়েটেজ নেই। যদি আমরা বাকি ওয়েটেজগুলো দেখি, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট ডেপথে থাকবে আমাদের জিকে জিএস, প্রচণ্ড বেশি করে পড়তে হবে, খুব বেশি ওয়েটেজ আছে এই জিকে জিএস এর। এবং অ্যাডভান্সড ডেপথের মধ্যে যদি দেখি, তো অপশনাল পেপার, কারণ এই অপশনাল পেপার কিন্তু তোমার গ্রুপ A এবং গ্রুপ B এর মধ্যে তুমি কতটা এফিশিয়েন্ট সেটা তোমাকে যাচাই করতে সাহায্য করবে। তাই জন্য অপশনাল পেপারের গুরুত্ব সব থেকে বেশি, এবং অনেকেই হয়তো এই কারণে এই অপশনাল পেপারের পরীক্ষা দিতে হবে বলেই এই গ্রুপ A আর B এর জন্য কম্পিটিশনে আসে না, তারা শুধুমাত্র গ্রুপ C আর D এর জন্য কম্পিটিশনে আসে। তো এইটার ডেপথ কিন্তু অনেকটা বেশি। তো আমরা বেসিক ডেপথ নিয়েও আলোচনা করে নিলাম যে কোনটা থেকে আমাদের ওয়েটেজ রয়েছে। এবার যদি বলি পার্সোনালিটি টেস্টের কথা, পার্সোনালিটি টেস্টের মধ্যে আমাদের এই 4টে বিষয়কে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে আমাদের মেন্টালি স্ট্রং থাকতে হবে। সিলেবাস অনেক বড়, সিলেবাস পড়তে পড়তে হাঁপিয়ে যাবে, লোকজন নানান কথা বলবে, তোমার মনে হবে এক এক সময় যে আমি আর কিছুই পারবো না, হয়তো সব কিছু ধ্বংস হয়ে গেল, এরা চাকরি পেয়ে যাচ্ছে, ওরা চাকরি পেয়ে যাচ্ছে, আমি মাঝখান থেকে শেষ। এই মেন্টালিটিটা রাখলে কিন্তু হবে না, এগুলো আসবে কিন্তু এগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তো এই পুরোপুরি মানসিকভাবে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। দেন আমি বলবো লজিক্যালি সব কিছুকে ভেবে চিনতে দেখবে। তোমার যদি মনে হয় তুমি গ্রুপ C আর D এর জন্য অ্যাপ্লিকেবল, তুমি A পারবে না, তো যেতেই হবে না, গ্রুপ C আর গ্রুপ D এর জন্যই ফোকাসড থাকো। বাট এখানে আমি বলে দিই, প্রিলিমসের টেস্ট এবং মেন্সের মধ্যে যে 6টা ভাগ আমাদের আবশ্যিক পেপারে রয়েছে, এতদূর পর্যন্ত জার্নি কিন্তু প্রত্যেকের সমান, কেউ আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কথা ভাববে না, প্রত্যেকের প্রিপারেশন কিন্তু এতদূর পর্যন্ত একদম সিমিলার। জাস্ট পার্থক্য হয়ে যায় আমাদের অপশনাল পেপারের ক্ষেত্রে, সেখানে A আর B এর জন্য একটু বেশি পড়তে হয়, C আর D কে পড়তে হয় না। ঠিক আছে? এবং অবশ্যই তোমার
ইন্টারেস্ট লেভেলকে অনেক বেশি বাড়াতে হবে, অনেক কিছু জানতে হবে, এখানে এটা ঘটছে ওখানে ওটা ঘটছে, অনেক কিছু ব্যাপারে তোমাকে আপডেটেড থাকতে হবে। এটা কিন্তু সিভিল সার্ভিসের একটা ভীষণ বড় বিষয়। অ্যাসপিরেন্ট বলে যদি কেউ সেই সিরিজটা দেখে থাকো, ওখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল। ওখানে সেই রাস্তায় একটা গর্ত খোঁড়া ছিল এবং সেখানে বলেছিল যে এইটা তো সবাই দেখে যাচ্ছে, সবাই এটা নিয়ে মিউনিসিপ্যালিটিকে চিঠি লিখতে পারে, কিন্তু যে উদ্যোগ নিয়ে ওটাকে বন্ধ করতে পারে, যে নিজে হাত লাগিয়ে ওটাকে বন্ধ করতে পারে, সেই একমাত্র যোগ্য সিভিল সার্ভেন্ট হওয়ার। এবং সেখানে কিন্তু ওটাই হয়েছিল, ঠিক আছে। এবং অবশ্যই তোমার একটা লিডারশিপ রাখতে হবে, কারণ তুমি মানে একদম আপার মোস্ট অফিসার লেভেলে যাচ্ছ, তো তোমার আন্ডারে সবাই কাজ করবে, তো তোমার মধ্যে ওই টিম লিড ব্যাপারটা থাকতে হবে। এবং অবশ্যই এই নাম্বার ডিভিশনটা তো তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাও কিন্তু একটুখানি মাথায় রেখো। পাশাপাশি পার্সোনালিটি টেস্টের এই যে 5টা ভাগের কথা আমি বললাম, এগুলো মাথায় রেখে যদি তুমি যাও, তাহলে তোমার পার্সোনালিটি বা তোমার যে চেহারা, তার মধ্যে অদ্ভুত একটা কনফিডেন্স তৈরি হবে, এবং সেটা যে ইন্টারভিউ নিচ্ছে তাকে অ্যাট্রাক্ট করবে, এবং সে বুঝতে পারবে যে এই মানুষটা কিন্তু জ্ঞানী এবং এর ভেতরে লজিক রয়েছে, কোনো ভাওতাবাজি না, কোনো রকম কোনো মানে আমি যেটা পারি না তো সেটা পারি না, স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ভাগের কথা বলি, এ আর বি যারা রয়েছে তাদের 200 নম্বরের তোমার পার্সোনালিটি টেস্ট হয়, যারা গ্রুপ সি রয়েছে তাদের ইন্টারভিউ হয় 150 নম্বরের, আর যারা গ্রুপ ডি তাদের ইন্টারভিউ হয় 100 নম্বরের, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখে রেখো। আর অবশ্যই তোমার যেটা উত্তরপত্র, সেখানে নিজের নাম, রোল নাম্বার, কোনো রকম কোনো বিষয় এগুলো তোমরা লিখবে না, তাহলে যদি লেখো তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হতে পারে, সেক্ষেত্রে তোমার 10% নম্বর কেটে নেওয়া হতে পারে। এটা কিন্তু বারবার পরীক্ষা হলেও অ্যানাউন্স করে দেওয়া হয়। আর এমসিকিউ পেপারগুলোতে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 কাটা যায়, ঠিক আছে। আর একটা নির্দিষ্ট পেপারের সমস্ত উত্তর কেবলমাত্র একটা ভাষাতেই লিখতে হবে। তুমি কিছু প্রশ্নের উত্তর বাংলায় লিখলে, কিছু প্রশ্নের উত্তর ইংলিশে লিখলে, এরম করলে হবে না। যে কোনো একটা ভাষাতে তুমি কিন্তু তোমার উত্তরপত্র জমা দেবে। আর পরিষ্কার, সংক্ষিপ্ত এবং নিজস্বতা বজায় রেখে ডেসক্রিপটিভ পেপারগুলো তোমাকে লিখতে হবে। এগুলোই কিন্তু দেখা হয় যে তুমি কতটা এইগুলোকে মেনটেন করে কাজ করছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলে দিই তাহলে, এই হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা কিভাবে ভাগ হবে। আমি স্ক্রিন থেকে সরে গেলাম, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে কিন্তু আমি বলেই দিয়েছি গ্রুপ সি আর ডি এর জন্য কোনো অপশনাল নেই, বাকি সেইটা তাহলে গ্রুপ এ আর বি এর জন্য টোটাল 1800 নম্বরের পরীক্ষা, গ্রুপ সি এর জন্য টোটাল 1350 নম্বরের পরীক্ষা, এবং গ্রুপ ডি এর জন্য টোটাল 1300 নম্বরের পরীক্ষা। এইভাবেই টোটাল ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হয়ে থাকে মেন্স এবং ইন্টারভিউ মিলিয়ে, ঠিক আছে। চলো, এবার একটা জিনিস আমি জাস্ট তোমাদেরকে গাইড করে দিই, সিলেবাস সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম, কিভাবে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি নেবে সেটাও আমি তোমাদেরকে গাইড করে দিলাম। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, প্রিলিমস এবং মেন্সের জন্য প্রস্তুতি আলাদা করে নেওয়ার চেষ্টা করো না। এই ভুলটা যারা জীবনে একবার করে ফেলবে, তারা কিন্তু মানে সেটাকে রেকটিফাই করতে গেলেই তোমার 2-3 বছর টাইম লেগে যাবে। এক চান্সে যদি পরীক্ষা পাশ করতে হয়, একবারে যদি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে হয়, যারা বিগিনার আছো তারা কান খুলে শুনে রাখো, মেন্স এবং প্রিলিমসের একসাথে প্রিপারেশন নাও, একসাথে পুরোটাকে তৈরি করো। যদি তুমি মেন্স ফোকাস রেখে তৈরি করো, তাহলে প্রিলিমস অনায়াসেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তো মেন্সকে ফোকাস রেখে পড়াশোনা শুরু করো। মেন্সকে ফোকাস রেখে এখন থেকে ছোট্ট ছোট্ট প্রতিবেদন রচনা, চিঠি লেখা, ট্রান্সলেশন, এগুলোকে করতে শুরু করো। ওয়ার্ড অফ স্টকস মানে বাড়াতে শুরু করো। এবং অবশ্যই করে যদি তুমি গ্রুপ এ আর বি এর জন্য টার্গেট নাও, তাহলে অপশনাল পেপারের প্র্যাকটিস শুরু করো এখন থেকে। ডিসিশন নিয়ে নাও যে কোনটা তুমি অপশনাল পেপার হিসেবে বেছে নেবে। তো শুরুর দিন থেকেই প্রপার একটা রুটিন তৈরি করে নাও, স্টাডি প্ল্যান বানিয়ে নাও এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। আমি তো মেন্স এখন দিচ্ছি না, এখন আমি প্রিলিমসকে ফোকাস করছি, ওখানেই কিন্তু গন্ডগোল করবে। তো পুরো স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দিলাম। এবং সিলেবাস যদি একটা চ্যাপ্টারও বাদ যায়, সেখানেই তুমি সর্বনাশ। তো তোমাকে সিলেবাসটাকে পুরো গুলে খেয়ে নিতে হবে, এবং তার জন্য যদি কেউ সিনসিয়ারলি ডেডিকেটেডলি পড়াশোনা করে, দিনে ধরে নাও 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করছে, তাহলে তার 8 থেকে 9 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। এটুকু গ্যারেন্টি আমি হিসাব সহকারে তোমাদেরকে বলে দিতে পারি। যদি কেউ এরকম একটি রুটিন আমার থেকে পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।